হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সঙ্গীতা, তোমাদের হিস্ট্রি টিচার। আমি আগের দিন ইতিহাসের তৃতীয় অধ্যায়টি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে ইতিহাসের চতুর্থ অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব, যেখানে আছে সঙ্ঘবদ্ধ গোড়ার কথা। এই অধ্যায়টি থেকে তোমাদের এই বছর মানে 2025-এ কী কী প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং যেগুলি আসার মতো সেই টপিকগুলো সম্পর্কেই আমি তোমাদের সাথে আলোচনা করব, কারণ সময় আমাদের হাতে খুবই কম। তাহলে সবার প্রথমে আমরা বলবো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্পর্কে। এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ থেকে তোমাদের এবার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অনেকগুলি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন এখান থেকে একটা 8 নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় বিদ্রোহ বলা যায়। এবং এখান থেকে 4 নম্বরের আরও দুটো প্রশ্ন আসার খুবই চান্স, যে ভারতের এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল। এবং আরেকটা 4 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হতে পারে, যে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে আমাদের শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায়ের মনোভাব কী ছিল। তো চলো শুরু করা যাক। এছাড়াও কিন্তু আমার পড়া শুনতে শুনতে পুরোটা মন দিয়ে শুনবে, কারণ এখান থেকে 1 ও 2 নম্বরের অনেক প্রশ্ন এসে থাকে। এগুলি শুনলে তোমাদের 1 ও 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতেও কোনো অসুবিধা হবে না। তো সবার আগে আমি বলে দিই যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহটা আসলে কি, এর উৎপত্তি কিভাবে হয়েছিল। দেখো, আমাদের পলাশির যুদ্ধের পর থেকে, অর্থাৎ 1757-তে পলাশির যুদ্ধ হয়, তারপর থেকে কিন্তু ইংরেজরা আমাদের ভারতে তাদের আধিপত্য বিস্তার করে এবং তাদের শাসন আমাদের ভারতে প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকেই কিন্তু ইংরেজরা প্রতিনিয়ত আমাদের ভারতের কৃষকদেরকে যেমন আর্থিক দিক থেকে দুর্দশাগ্রস্ত করে তুলেছিল, সেই সঙ্গে কিন্তু তারা আমাদের ভারতীয়দের ধর্মনীতি, শিক্ষা ব্যবস্থা সব কিছুকে তারা কেমন লাঞ্ছনার চোখে যেমন দেখত। তারা আমাদের কৃষ্ণাঙ্গ বলেও আমাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। এমনকি সেনা বিভাগেও কিন্তু আমাদের এই ভারতীয়দের প্রতি তাদের খুব একটা ভালো নজর ছিল না বলতে পারি। মানে তারা খুব একটা ভারতীয় সেনাদের পাত্তা দিত না। সেনাদের মাইনে কম ছিল, তাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে কথাবার্তা বলা হতো। এর জন্য আমাদের ভারতীয় সেনারা কিন্তু এই অপমান সহ্য করতে করতে একদিন তারা বিদ্রোহে ফেটে পড়ে, যারই ফল হলো 1857 খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহ। তো এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সূচনা সিপাহীরা কিভাবে করে শোনো। তো আমাদের ভারতে সেই সময় সেনাবাহিনীতে একটি এনফিল্ড রাইফেলের টোটা ব্যবহার করা হতো, যার খোলসটি দাঁত দিয়ে কেটে তারপর রাইফেলের মধ্যে ভরা হতো। এবং হঠাৎ আমাদের এই সিপাহীদের মধ্যে গুজব ছড়িয়ে যায় যে এই এনফিল্ড রাইফেলের যে টোটাটি সেটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। ফলে আমাদের ভারতীয় সেনাবাহিনীর হিন্দু ও মুসলিম যারা ছিল, যে সিপাহীরা ছিল, তারা বলতে থাকে যে ব্রিটিশরা আমাদের ধর্ম নাশ করার চেষ্টা করেছে। তাদের মধ্যে এই যে ক্ষোভ দেখা যায়, সেটি সর্বপ্রথম হয় 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি, যে মুর্শিদাবাদের বহরমপুরে সর্বপ্রথম সেনাবাহিনীরা তাদের প্রথম এই ক্ষোভের প্রকাশ ঘটায়। এবং পরবর্তীকালে ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সম্ভবত 29শে ফেব্রুয়ারি সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেন, কিন্তু মঙ্গল পাণ্ডেকে ব্রিটিশরা বন্দি করেন এবং বিচারে তার ফাঁসি হয়। এই মঙ্গল পাণ্ডেই ছিল কিন্তু এই মহাবিদ্রোহের প্রথম শহীদ। এরপর এই ঘটনার পর এই সিপাহী বিদ্রোহ কিন্তু দাবানলের মতো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। যেমন এটি বাংলাতেই প্রথম হয়েছিল, তবে এই ব্যারাকপুর থেকে ওই দিল্লি, বোম্বে, মাদ্রাজ, বিহার, লখনৌ প্রভৃতি প্রদেশে এই বিদ্রোহটি সিপাহীদের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এই সিপাহী বিদ্রোহের জন্য যে প্রশ্নটি আমাদের গুরুত্বপূর্ণ, প্রথমে আমি বলি যে 8 নম্বরের প্রশ্ন যেটা, যে এই সিপাহী বিদ্রোহকে কি আমাদের ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ কি আমরা বলতে পারি। আচ্ছা দেখো, এই বিদ্রোহটা কিন্তু সিপাহীদের দ্বারা সর্বপ্রথম শুরু হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, এবং সেটি বিভিন্ন প্রদেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। কিন্তু যেহেতু এই বিদ্রোহটি প্রথম সিপাহীদের দ্বারা সংগঠিত হয়েছিল, তাই অনেক ঐতিহাসিকই কিন্তু এটিকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। যেমন অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখই এই বিদ্রোহটিকে সিপাহী বিদ্রোহ বলে ঘোষণা করেছেন। আবার
অনেক ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিক কিন্তু এই বিদ্রোহটিকে মহাবিদ্রোহ বলে ঘোষণা করেছে। তো আমরা মেন পয়েন্টে আসি যে এই বিদ্রোহটাকে কি আমরা ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলতে পারি? হ্যাঁ, একদিক দিয়ে বলতে পারি। কেন বলতো? কারণ এই বিদ্রোহটি আমাদের বাংলা থেকে যে বিভিন্ন ভারতের প্রদেশে ছড়িয়ে পড়েছিল তার ব্যাপকতা কিন্তু বিশাল ছিল। কারণ শুধুমাত্র সিপাহীরা না, সিপাহীদের সাথে এই বিদ্রোহে কিন্তু কৃষক শ্রেণীও যোগ দিয়েছিল। কারণ তারাও কিন্তু দীর্ঘদিন ইংরেজদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল, তাই কৃষকরাও যোগ দিয়েছিল। আবার অনেক জায়গায় আমরা দেখতে পারি যে জমিদার শ্রেণীও কিন্তু এই বিদ্রোহে সিপাহীদের সাথেও যোগ দেয়। তাই শুধুমাত্র সিপাহীরা না, ভারতের অনেক শ্রেণীর মানুষই এই বিদ্রোহে সামিল হয়েছিল। তাই একদিক দিয়ে আমরা এটাকে জাতীয় বিদ্রোহ বলতেই পারি। যেমন ঐতিহাসিক কার্ল মার্কস এটিকে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ বলেছে, কারণ এই বিদ্রোহটি বিহার, উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কারণ এই সব মানুষের মধ্যে একটা জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল আমরা বলতে পারি। এর জন্য আমরা এটাকে একদিক দিয়ে জাতীয় বিদ্রোহ বলতেই পারি। আবার ঐতিহাসিক বিনয় সাভারকর, তারপরে সুশোভন সরকার, এরা কিন্তু এই বিদ্রোহটাকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছেন। কারণ দেখো, এই একটা বিদ্রোহ, যেই বিদ্রোহে কিন্তু ভারতের অনেক মানুষ সামিল হয়েছিল, তাদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ হয়ে উঠেছিল। তারা ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন হওয়ার চেষ্টা করেছিল। এই জন্য আমরা এটাকে স্বাধীনতার যুদ্ধ বলতেই পারি। কিন্তু অন্যদিকে আবার ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহটিকে কিন্তু ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলতে নারাজ। কারণ তার মতে দেখো, ভারতের অনেক অঞ্চলেই কিন্তু এই বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়েছিল, কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, রাজপুতানা এই সমস্ত অঞ্চলে কিন্তু এই বিদ্রোহের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। এমনকি ভারতের সব শ্রেণীর মানুষ কিন্তু এই বিদ্রোহে সামিল হয়নি। তাই তার কাছে এই বিদ্রোহটাকে ভারতের প্রথম স্বাধীনতার বিদ্রোহ বলে বলা যায় না তার মতে। এটা কিন্তু একদিক দিয়ে সত্যি করেই ঠিক। তার মতে না, তিনি দেখিয়েছেন যে এই বিদ্রোহ দমনে কিন্তু অনেক প্রদেশের রাজারা বা অনেক ভারতীয়রাই ব্রিটিশদের সাহায্য করেছিল। তাই কিভাবে আমরা এটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে পারি বলো? তো ডক্টর রমেশচন্দ্র মজুমদার এর বিপক্ষে কথা বলেছেন। তেমনি ঐতিহাসিক রণজিৎ গুহ, গৌতম ভদ্র, এরা কিন্তু আবার এই বিদ্রোহে ভারতের ব্যাপক শ্রেণীর মানুষের সামিল হওয়া দেখে এই বিদ্রোহকে বলেছেন যে এই বিদ্রোহটি আসলেই হতে পারে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তবে এই নিয়ে একটা বিতর্ক আছে। তাই এই প্রশ্নটা যখন 8 নম্বরে আসবে, তোমরা কে এর পক্ষে কথা বলেছে সেটা প্রথমে দেবে, তারপর কে এর বিপক্ষে কথা বলেছে সেইটা তারপর দেবে, ঠিক আছে? এবার এই মহাবিদ্রোহ থেকে তোমাদের 4 নম্বরের যে দুটি প্রশ্ন আসবে সেগুলি সম্পর্কে এবার আমি তোমাদের সাথে কথা বলি একটু। তো দেখো, মহাবিদ্রোহ থেকে একবার আসার চান্স হচ্ছে যে মহাবিদ্রোহে আমাদের শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল। তো দেখো, আমাদের 19 শতকে কিন্তু আমাদের বাংলায় পাশ্চাত্য শিক্ষার অনুপ্রবেশ ঘটে এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের বাংলায় একদল মধ্যবিত্ত শিক্ষিত সমাজের উদ্ভব ঘটে। এই শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের এই মূল কেন্দ্রই ছিল কিন্তু কলকাতা। তো তাদের মধ্যে অনেকেই কিন্তু এই মহাবিদ্রোহের বিপক্ষে ছিল। যেমন ধরো, ওই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা অনেকেই কিন্তু সিপাহীদের বিপক্ষে ছিল এবং ব্রিটিশ শাসনের পক্ষে ছিল। তাদের মতে আমাদের ভারতবর্ষে এই ব্রিটিশ শাসনের তারা মনে করেছিল যে আমাদের ভারতবর্ষে কিন্তু ব্রিটিশদের থাকা প্রয়োজন আছে, কারণ তাদের হাত ধরে কিন্তু আমাদের এই সমাজের অনেক উন্নতি ঘটতে পারে। এটা কিন্তু একদিক দিয়ে তাদের এই ভাবনাটা ঠিক। আবার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় এটা মনে করেছিল যে যদি ব্রিটিশরা আমাদের ভারত থেকে চলে যায় তাহলে পুনরায় আমাদের ভারতবর্ষে মুসলিমদের শাসন প্রতিষ্ঠা হতে পারে। তাই অনেকেই কিন্তু এই বিদ্রোহটাকে সমর্থন করেনি, তারা ব্রিটিশদের পক্ষেই ছিল। এছাড়াও অনেক বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের মানুষেরাই কিন্তু আমাদের বাংলা থেকে যে সমস্ত ইংরেজি ও বাংলা পত্রপত্রিকা প্রকাশিত হতো সেখানে তারা ওই সিপাহীদের বিপক্ষে কথা বলেছেন।
এছাড়াও আমাদের ভারতীয়রা একটা বিষয়ে খুবই সন্দেহহীন ছিল যে যদি ভারত থেকে ব্রিটিশ শাসন একদমই একদমই চলে যায়, তাহলে তারা চলে যাওয়ার পর আমাদের ভারতীয়রা কি আদৌ সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে, এই বিষয়েও কিন্তু তাদের একটা সন্দেহ ছিল। তাদের এই সন্দেহটা কিন্তু একদিকে ঠিক, তাই তারা এই বিদ্রোহটাকে সমর্থন নাই করতে পারে, তাই তারা এই বিদ্রোহটাকে সমর্থন করেনি। ফলে এই বিদ্রোহের ব্যর্থতার পেছনে কিন্তু তাদের এই বিদ্রোহকে সমর্থন না করার কারণটা কিন্তু একটা অন্যতম পয়েন্ট। আর একটা 4 নম্বরের প্রশ্ন এখান থেকে আসে যে এই মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি কি কি। তো এই মহাবিদ্রোহের ব্যর্থতার পেছনে অনেকগুলি কারণ ছিল, যার মধ্যে এক্ষুনি তোমাদেরকে একটা বললাম যে আমাদের বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু এই বিদ্রোহটিকে সমর্থন করেনি। এছাড়া এই বিদ্রোহের যারা নেতা ছিলেন, যেমন নানা সাহেব, তাতিয়া তোপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, আরও অনেকেই ছিলেন, তো তারা যখন এই বিদ্রোহে ধীরে ধীরে যখন পরাজিত হয়ে পড়ে, তখন অনেকটাই এই বিদ্রোহের ভিতটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। এখান থেকে খুব একটা 1 বা 2 নম্বরের প্রশ্ন আসে যে এই সিপাহী বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। এখানে আমি বলে দিলাম তাতিয়া তোপি, নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে, এই নামগুলি তোমরা লিখতে পারো। 2টো পয়েন্ট বললাম যে বিদ্রোহ ব্যর্থতার পেছনে একটা বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় এই বিদ্রোহটিকে সমর্থন করেনি। 2 নম্বর, এই বিদ্রোহের ভিতটা দুর্বল হয়ে পড়ে যখন এই বিদ্রোহের নেতারা এই যুদ্ধে হেরে যায়। 3 নম্বর হলো, দেখো ভারতীয়রা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল ঠিকই, কিন্তু ভারতীয়দের কাছে কি ব্রিটিশদের মতো তেমন উন্নত মানের অস্ত্রশস্ত্র ছিল? তারা কি পারতো ব্রিটিশদের সাথে যুদ্ধ করে এই যুদ্ধে? একদমই না, কারণ ব্রিটিশদের কাছে যে পরিমাণ উন্নত মানের অস্ত্রশস্ত্র ছিল, আমাদের ভারতীয়দের কাছে কিন্তু তা ছিল না। তারা ওই লাঠি সোটা, ওই কাস্তে কুড়োল, এগুলো নিয়ে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, কিন্তু কখনোই ব্রিটিশদের উন্নত মানের অস্ত্রশস্ত্রের কাছে এই সমস্ত অস্ত্রশস্ত্র কিছুই না। তাই ভারতীয়দের হার এই বিদ্রোহে একদম সুনিশ্চিত ছিল, এই দিক দিয়ে আমরা বলতে পারি। আবার শুধুমাত্র আরেকটা পয়েন্ট 4 নম্বর ধরো, এই বিদ্রোহ যে শুধুমাত্র ওই বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় সমর্থন করেনি তার জন্যই ব্যর্থ হয়েছে, এটা না। শুধুমাত্র বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায়ই না, অনেক ভারতীয়ই কিন্তু এই বিদ্রোহটিকে সমর্থন করেনি। যেমন এই বিদ্রোহটি আগেই বললাম পাঞ্জাব, হরিয়ানা, তারপরে ওই সিন্ধু প্রদেশ, রাজপুতানা, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই বিদ্রোহর কোনো প্রভাবই পড়েনি। আবার বেশিরভাগ ভারতীয়ই কিন্তু এই বিদ্রোহের দর্শক ছিল মাত্র, তারা সমস্ত ভারতীয় এই বিদ্রোহে সামিল হয়নি। তাই সবার সমর্থন না থাকায় এই বিদ্রোহটি তো ব্যর্থ হবেই। তো এই পয়েন্টগুলোই তোমরা 4 নম্বরে লিখে আসো। আমি 4টে পয়েন্টই তোমাদেরকে বলে দিলাম, তোমরা সাজিয়ে সাজিয়ে পরপর পয়েন্টগুলো লিখে দেবে। তো এই অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরের আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 2025-এ, সেটা হলো মহারানীর ঘোষণাপত্র। এই মহারানীর ঘোষণাপত্র 4 নম্বরে আসার খুবই চান্স আছে। এই মহারানীর ঘোষণাপত্রটি 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর প্রকাশিত করা হয়। তো কি কারণে এটি প্রকাশিত করা হয়েছিল, কেন হয়েছিল, সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। দেখো, 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়, সেই মহাবিদ্রোহ দমন করেছিল ব্রিটিশ সরকার, এবং মহাবিদ্রোহ দমন করার ফল দেখো আমাদের 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল, তো কঠোর দমন নীতির মাধ্যমে কিন্তু এই বিদ্রোহটিকে ব্রিটিশ সরকার দমন করে ফেলে। ফলে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহটি ব্যর্থ হয়। কিন্তু ব্যর্থ হলেও এই বিদ্রোহটি আমাদের ভারতে ব্রিটিশ শাসনের ভিতটা কিন্তু কেঁপে যায়, কারণ তারা অনেকটাই আতঙ্কিত হয়েছিল। ভারতের অধিকাংশ মানুষের এত ক্ষোভ দেখে তারা সত্যিই আতঙ্কিত হয়েছিল। এর ফলে ভারত শাসন আইনে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, এবং সেই সঙ্গে ব্রিটিশদের হাতেই অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া নিজ হাতে আমাদের ভারতীয় শাসনভার তুলে নেন। এবং এই মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর নতুন করে ভারতের শাসন ব্যবস্থায় নতুন নতুন নীতি ও আদর্শের কথা বলেন, যেটি মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। এই মহারানীর ঘোষণাপত্রে কয়েকটি কথা বলা হয়। যেমন প্রথমত বলা হয় যে ব্রিটিশরা আর কোনোভাবেই ভারতের
ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না। 2 নম্বর হলো যে ব্রিটিশ সরকার আর সত্ত্ববিলোপ নীতি গ্রহণ করবে না। এবং তৃতীয় হলো যে যদি কোনো রাজ্যের কোনো রাজার নিজ সন্তান না থাকে তাহলে সে দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। 4 নম্বর হলো জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল যোগ্য ভারতীয়রা সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। 5 নম্বর হলো কোনো দেশীয় রাজ্যের সাথে কোম্পানির যে সমস্ত চুক্তি হবে সেগুলি কিন্তু ব্রিটিশরা মেনে চলবে। এবং ষষ্ঠত আরও একটি কথা বলা হয়, যেখানে বলা হয় যে ব্রিটিশ সরকার আর ভারতে তাদের সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয় বলে তারা জানায়। এই সমস্ত নীতিগুলি মহারানীর ঘোষণাপত্রে বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা হয় যে এই নীতির ছটা যে নীতি বলা হয় এগুলি সবগুলো কিন্তু সেভাবে ঠিকঠাকভাবে মেনে চলা হয়নি। তাই আমাদের ভারতীয়দের মধ্যে কিন্তু সেই ক্ষোভটা কিন্তু থেকেই গিয়েছিল, যারই ফলস্বরূপ ধীরে ধীরে সেই ক্ষোভ প্রকাশ হতে 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 1947 খ্রিস্টাব্দে গিয়ে আমাদের দেশ স্বাধীন হয়, ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে যায়। তো এই প্রশ্নটি 4 নম্বরে যখন আসবে তোমরা অবশ্যই আমি যেভাবে বললাম পয়েন্ট টু পয়েন্ট পরপর সেইভাবেই লিখবে তোমরা। তো এই চতুর্থ অধ্যায় থেকেই আমাদের 4 নম্বরের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, যে ভারত সভা সম্পর্কে একটি টিকা। তো ভারত সভা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সে সম্পর্কেই আমি তোমাদের সাথে এবার আলোচনা করব। তো দেখো, 19 শতকে যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অত বড় একটা বিদ্রোহ হয়, তো সেই সময় আমাদের অধিকাংশ শিক্ষিত ভারতীয়রা কিন্তু মনে করেছিল যে এই ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য কিন্তু রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এর জন্য 19 শতকের শেষের দিকে আমাদের ভারতে কিন্তু অনেকগুলি সভা গড়ে ওঠে। এই জন্য কিন্তু ডক্টর অনিল শীল 19 শতককে ভারতের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এখানে এক নম্বরের প্রশ্ন আসে যে কে 19 শতককে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন। তো দেখো, যে সমস্ত সভা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল 19 শতকে তার মধ্যে অন্যতম ছিল জমিদার সভা, হিন্দু মেলা, তেমনই ছিল ভারত সভা। তো এখন আমরা ভারত সভা সম্পর্কে পড়ব। এই ভারত সভাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। এই ভারত সভার প্রাণপুরুষ ছিলেন কিন্তু, অর্থাৎ প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তারপরে অক্ষয় কুমার দত্ত প্রমুখ ছিলেন কিন্তু আমাদের এই ভারত সভার প্রতিষ্ঠাতা। এই ভারত সভা 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই প্রতিষ্ঠা করা হয় এবং কলকাতার অ্যালবার্ট হলে প্রথম ভারত সভার অধিবেশন বসে এই 26শে জুলাই, এবং সেখানে এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ভারত সভায় প্রাণপুরুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এ নেশন ইন মেকিং গ্রন্থ থেকে কিন্তু আমাদের এই ভারত সভার কার্যকলাপ সম্পর্কে আমরা জানতে পারি। তো এই ভারত সভা প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল যে আমাদের ভারতীয়দের স্বার্থ রক্ষার জন্য এই সভাটা প্রতিষ্ঠিত করা। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন ছিল আমাদের শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায়কে এই সভার মধ্যে প্রবেশ ঘটানো, কারণ তাদের হাত ধরেই কিন্তু আমাদের ভারতীয়দের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু এই ভারত সভার অনেকগুলি শাখা প্রতিষ্ঠিত হয়, যেমন ওই লখনৌ, বিহার, তারপরে মিরাট, লাহোর প্রভৃতি স্থানে এই ভারত সভার শাখা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এই ভারত সভার উদ্দেশ্য ছিল আমাদের ভারতের স্বল্প শিক্ষিত বা সাধারণ সমস্ত মানুষকে রাজনৈতিক আন্দোলনে সামিল করা, এছাড়াও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই কিন্তু একটি সম্প্রীতি স্থাপন করা, এগুলি ছিল ভারত সভার উদ্দেশ্য। এছাড়াও এই ভারত সভা দি বেঙ্গলি নামে একটি পত্রিকার মাধ্যমে নিয়মিত আমাদের এই ভারত সভার গুরুত্ব সম্পর্কে প্রকাশ করতে থাকেন, এবং এই ভারত সভার প্রভাবেই কিন্তু এই ব্রিটিশ সরকার
ভারত সভার মাধ্যমে ব্রিটিশ সরকার আমাদের ভারতীয়দের জন্য অনেকগুলি নানা সুযোগ সুবিধার নতুন প্রবর্তন করেন। তো এটি 4 নম্বরে আসলে অবশ্যই তোমরা লিখবে, ছাড়বে না এটি। এখান থেকে আর একটা 4 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো ইলবার্ট বিল বিতর্ক। ইলবার্ট বিল বিতর্ক কি দেখো, চলো দেখি। তো এই ইলবার্ট বিলটা আমাদের 4 নম্বরের ও 2 বা 1 যে কোনো প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তবে এইবার এটি 4 নম্বরে আসার একটু চান্স আছে বেশি, তাই অবশ্যই এটা তোমরা পড়ে যাও। দেখো ইলবার্ট বিল কি, এটি কবে ঘোষণা করা হয়, কেন করা হয়। দেখো লর্ড রিপন আমাদের ভারতবর্ষে আসার আগে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত ছিল, মানে ব্রিটিশরা এটা চালু করেছিল যে ব্রিটিশরা অর্থাৎ শ্বেতাঙ্গরা যতই ভুল করুক, যতই দোষ করুক, কোনো ভারতীয় বিচারক কিন্তু তাদের বিচার করতে পারবে না। দেখো এটা কিন্তু খুবই অন্যায় যে তারা দোষ করছে, অন্যায় করছে, কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না, কারণ তারা নিজেদেরকে ভারতীয়দের থেকে অনেক অনেক উঁচু মনে করতে, তাদের একটা অহংকার ছিল যে কেন কৃষ্ণাঙ্গ মানুষেরা আমাদের কি বিচার করবে, আমাদের সাদা চামড়ার মানুষদের, এই একটা তাদের একটা গোমট ছিল এরকম একটা। তো এটা কিন্তু সত্যি খুবই অন্যায়। তো লর্ড রিপন আমাদের ভারতে আসার পর তার আইন সচিব লর্ড ইলবার্ট একটি বিল প্রকাশ করেন, যেই বিলের মাধ্যমে বলা হয় যে শ্বেতাঙ্গরা কোনো দোষ করলে তার বিচার করার সম্পূর্ণ অধিকার আছে আমাদের ভারতীয় বিচারকদের। তো এটি ইলবার্ট বিল নামে পরিচিত, যেটি 1883 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়। তো ইলবার্ট বিল যখন ঘোষণা করা হয় তখন কিন্তু অনেক শ্বেতাঙ্গরা এর বিরুদ্ধাচরণ করেছিল, কারণ তাদের অনেক ইগোতে লেগেছিল যে কেন ওই কৃষ্ণাঙ্গ ভারতীয়রা আমাদের, ওরা কি বিচার করবে, এইভাবে অনেক শ্বেতাঙ্গরাই কিন্তু আবার তারা বিদ্রোহ করেছিল। কিন্তু তাদের বিদ্রোহের বিপক্ষে ছিল কিন্তু আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা, তারাও তাদের এই বিদ্রোহের বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছিল। তো এই ইলবার্ট বিলটাও কিন্তু খুব 2 নম্বর 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এই বছর 2025-এ, এটি তোমরা অবশ্যই পড়ে যাবে। তোমাদের এই 4র্থ অধ্যায়ের 8 নম্বরের আরও একটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ ও তার বৈশিষ্ট্য ও আলোচনা। এই প্রশ্নটি কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট পেপারে অনেকগুলি চ্যাপ্টারেই কিন্তু এই প্রশ্নটি দেওয়া আছে। তো এইটা আসার অনেক চান্স আছে, তাই এটি তোমরা মন দিয়ে শোনো। দেখো লেখায় ও রেখায় কিভাবে আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল সে সম্পর্কেই কিন্তু এই টপিকের আমাদের আলোচনা। ভারত শাসন আইনের মাধ্যমে যখন আমাদের দেশে অভিন্ন ব্রিটিশ আইন ও প্রশাসন চালু হয়, তখন সেই সময় কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার সুযোগ আসে, যা আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী প্রসারে বিকাশ ঘটায়। সেই সময় ঠিক মানে 19 শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে একদল বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে, এবং এই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু আমাদের জাতীয়তাবাদের বিকাশে তাদের লেখার বা চিত্রের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশে আমাদের সহায়তা করে। এদের মধ্যে অন্যতম ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, এছাড়াও ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ প্রমুখ। এরা তাদের লেখা ও চিত্রের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশের ভাবধারা কিন্তু প্রচার করেছেন। তোমাদের এই টপিকে তার মধ্যে আলোচনার বিষয় হলো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতার চিত্র, এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত বিভিন্ন ব্যঙ্গচিত্র। তো প্রথমে আমরা জানব যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। দেখো আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কিন্তু চিরস্মরণীয়। এই আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 16 শতকের বাংলায় যে 76-এর মন্বন্তর হয়েছিল, সেই 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায় তিনি এই উপন্যাসটি রচনা করেছেন। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন যে কিভাবে বাংলায় 76-এর মন্বন্তরের সময় সম্ভ্রান্ত পরিবারের
মহেন্দ্র সিং ও কল্যাণী দেবী পেটের দায়ে নিঃস্ব হয়ে শহরে চলে আসেন এবং তারা ঘটনাক্রমে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে পরবর্তীকালে স্বামী সত্যানন্দ তাদেরকে এক করে এবং সেই সময় স্বামী সত্যানন্দ মহেন্দ্র সিংয়ের সামনে ভারত মাতার 3টি রূপ তুলে ধরে তাদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটায়। বঙ্কিমচন্দ্র এই আনন্দমঠ উপন্যাসে দেখিয়েছেন যে এই আনন্দমঠ উপন্যাসে দেখাতে চেয়েছেন সেই 76-এর মন্বন্তরের ঘটনার মধ্যে দিয়ে আমাদের পরাধীন ভারত মাতার দুর্দশাগ্রস্ত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে তিনি দেশবাসীকে আহ্বান করেছেন স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তিনি এই আনন্দমঠ উপন্যাসে এক জায়গায় লিখেছেন যে ভারত মাতা হলেন আমাদের মা, দেশপ্রেম হলো আমাদের ধর্ম এবং দেশ সেবা হলো আমাদের পুজো। এছাড়াও এই আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন, যেটি তিনি তার এই আনন্দমঠ উপন্যাসে দেবী দুর্গার বন্দনাস্তুতি হিসেবে তার দ্বাদশ উপন্যাসে এই আনন্দমঠ উপন্যাসে যেটি লিখেছিলেন। আর এই বন্দে মাতরম সঙ্গীতটি পরবর্তীকালে আমাদের ভারতীয় বিপ্লবীদের মুখপত্র হয়ে ওঠে। ভারতীয় বিপ্লবীরা ফাঁসিতে ঝোলার আগে বা আন্দোলন করার সময় তারা এই বন্দে মাতরম স্তুতি দিতে থাকে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই বন্দে মাতরম সঙ্গীতটি নিজে পরিবেশন করেন। বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাসটি ব্রিটিশ বিরোধী হওয়ায় ব্রিটিশ সরকার কিন্তু সেই সময় এই উপন্যাসটি বন্ধ করে দেন প্রকাশিত হওয়া। কিন্তু পরবর্তীকালে 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আমাদের ভারত সরকার এই বন্দে মাতরম সঙ্গীতকে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেন। এরপর আমরা জানবো যে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত সম্পর্কে। আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে এবং স্বদেশ প্রেম জাগিয়ে তুলতে স্বামী বিবেকানন্দের অবদান কিন্তু চিরস্মরণীয় এবং স্বামী বিবেকানন্দের রচিত এই বর্তমান ভারতের অবদানও কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না। স্বামী বিবেকানন্দের এই বর্তমান ভারতটি 1899 খ্রিস্টাব্দে এমনি প্রকাশিত হলেও 1905 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই বর্তমান ভারতের মাধ্যমে স্বামী বিবেকানন্দ আমাদের ভারতের একদম বৈদিক যুগ থেকে শুরু করে এই ব্রিটিশ শাসনকাল পর্যন্ত সময়কালের চিত্র তিনি একসঙ্গে তুলে ধরেছেন। স্বামী বিবেকানন্দ তার এই বর্তমান ভারত উপন্যাসে দেখিয়েছেন যে প্রাচীনকালে বৈদিক যুগের বিভিন্ন রীতিনীতি এবং বর্ণ বৈষম্য যে নীতি এবং শূদ্র ও দলিতদের ওপর যে তীব্র অন্যায় অত্যাচার হতো সেই সম্পর্কে তিনি তীব্র নিন্দা করেছেন এবং পরে তিনি এই বর্তমান ভারতে কিন্তু আমাদের সকল দেশবাসীকে অর্থাৎ সকল ভারতীয়কে পাশ্চাত্য অনুকরণ ত্যাগ করে ভারত মাতার মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে আমরা কিন্তু জন্ম থেকেই আমাদের ভারত মাতার জন্য কর্তব্যপরায়ণ। তাই সিডিশন কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে এই বিপ্লবীরা কিন্তু এই স্বামী বিবেকানন্দের এই মুখপত্রটিকেই কিন্তু পাঠ করতেন। এছাড়াও অরবিন্দ ঘোষ বলেছেন যে স্বামী বিবেকানন্দই হলেন আমাদের ভারতীয় জাতীয়তাবাদের আসল গঠনকর্তা। এছাড়া ঐতিহাসিক আরজি প্রধান বলেছেন যে স্বামী বিবেকানন্দই হলো ভারতের জাতীয়তাবাদের স্রষ্টা এবং স্বামী বিবেকানন্দের এই বর্তমান ভারত শুধুমাত্র আমাদের সেই স্বাধীনতার কালে নয়, এখনও কিন্তু আমাদের ভারতীয়দের কাছে তার এই বর্তমান ভারতের গুরুত্ব কিন্তু এখনও ততটাই আছে। এরপর আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস সম্পর্কে। ব্রিটিশ শাসনকালে সেই সময় অর্থাৎ 19 শতকে ভারতের জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথের অবদানও কিন্তু কম নয়। তিনি এই গোরা উপন্যাসের মাধ্যমে আমাদের
গোড়া উপন্যাসের মাধ্যমে একদিকে আমাদের ভারতীয়দের এই যে বর্ণ বৈষম্যমূলক নীতি ছিল তার বিরুদ্ধে ভারতের মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলেছেন, ও অন্যদিকে তিনি দেশবাসীকে স্বদেশ প্রেমে আহ্বান করেছেন। এই গোড়া উপন্যাসের প্রধান চরিত্র ছিল গৌরমোহন, সংক্ষেপে গোড়া। এই গোড়া ছিল কিন্তু এক আইরিশ ম্যানের পুত্র, কিন্তু প্রথম দিকে তিনি তার পরিচয় সম্পর্কে কিছুই জানতেন না। তিনি পরে তার পরিচয়টি জানতে পারেন। এই গোড়া কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি পল্লীগ্রামে ঘুরে ঘুরে ভারতীয়দের আসল অবস্থা সম্পর্কে কিন্তু জানতে পারে। তিনি ভারতীয় পল্লী সমাজ ঘুরে ঘুরে দেখেন যে শহরের থেকে কিন্তু গ্রাম সমাজের মধ্যে সামাজিক বন্ধন অনেক বেশি, কিন্তু এই মানুষেরা কিন্তু কোনো বিপদ আসলে এই মানুষরা কিন্তু মানুষের পাশে দাঁড়ায় না বা কখনো বিপদে এগিয়েও আসে না, এবং এখানকার মানুষ বিপদের সময় কিন্তু আশা ভরসা দেয় না। এই গোড়া দেখেছেন যে এই সমাজের মধ্যে কিন্তু মানুষ যেভাবে শ্রেণী বৈষম্য তৈরি করেছে তার তিনি তীব্র নিন্দা করেন এই শ্রেণী বৈষম্যের ওপর। তিনি দেখেছেন যে এইখানকার মানুষ শ্রেণী বৈষম্যের বিভাজনের মধ্যে দিয়ে কেমনই একটা অসুস্থ সমাজের মধ্যে বসবাস করছে। এই গোড়া কিন্তু এই সমাজের তীব্র নিন্দা করেন, এবং পরবর্তীকালে তিনি যখন দেখেন যে ভারতবর্ষ ও ভারতীয়দের প্রতি ব্রিটিশেরা অন্যায় অবিচার করছে, তখন তিনি কঠোর হিন্দুত্ববাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে পড়ে। ঠিক সেই সময় একদল খ্রিস্টান মিশনারি একটি সাহিত্যের মাধ্যমে যখন আমাদের প্রাচীন ভারতীয় সভ্যতার ওপর তীব্র নিন্দা করে তার ওপর আঘাত হানে, এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখন গোড়া কিন্তু এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয় এবং খ্রিস্টান মিশনারিদের সামনে তিনি বিতর্কে বসার জন্য প্রস্তুত হয়ে পড়ে। কিন্তু পরবর্তীকালে গোড়া জানতে পারেন যে তিনি এক খ্রিস্টান আইরিশ মহিলার সন্তান। ঠিক সেই সময় গোড়া যেন সকল এই ধর্মীয় যে বন্ধন ছিল সেগুলি থেকে মুক্ত হয়ে যান, এবং তিনি তখন প্রচার করেন যে ভারতবর্ষের সকল ধর্মই হলো আমার ধর্ম এবং সকলের অন্নই হলো আমার অন্ন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই গোড়া, তারপরে আনন্দময়ী, এই সকল চিত্রগুলির মধ্যে দিয়ে ভারতের এই বর্ণ বৈষম্যমূলক যে দিকটি ছিল সেইগুলির তীব্র নিন্দা করেন, এবং ভারতে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল সেটাকে সাপোর্ট করে, এবং আমাদের ভারতীয়দের মধ্যে স্বদেশ প্রেমকে জাগিয়ে তোলেন। এবার আমাদের আলোচনার অন্যতম বিষয় হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা চিত্র। এই অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কিন্তু সেই সময়ে একটি অন্যতম সাহিত্যিক ও একাধারে চিত্রকার। এই অবনীন্দ্রনাথ ঠাকুর যখন 1905 খ্রিস্টাব্দে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, ঠিক সেই সময় এই আন্দোলনের অনুপ্রেরণায় একটি বঙ্গমাতার চিত্র অঙ্কন করেন। এই বঙ্গমাতার চিত্রটির ভারতমাতার নাম দেন হলো ভগিনী নিবেদিতা, এবং এই ভারতমাতার চিত্রটি কিন্তু সেই সময় আমাদের ভারতীয়দের কাছে, অর্থাৎ যারা স্বদেশী ছিল তাদের কাছে এই ভারতমাতার চিত্রটি একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর দেখেছেন যে অবনীন্দ্রনাথ ঠাকুর এই ভারতমাতার চিত্রটিকে আমাদের হিন্দু ধর্মের লক্ষ্মী দেবীর অনুকরণে এই চিত্রটি অঙ্কন করেছেন, এবং ভারতমাতার পরনে ছিল একটি বৈষ্ণব সন্ন্যাসিনীর একটু গেরুয়া বস্ত্র, এবং ভারতমাতার চারটি হাতে ছিল বেদ, ধানের শীষ, জপের মালা এবং শ্বেতবস্ত্র। মূলত এইগুলির মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, স্বাস্থ্য এগুলি বোঝাতে চেয়েছেন, এবং অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ভারতমাতার হাতে কোনো অস্ত্র দেননি, অর্থাৎ তিনি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমাদের ভারতীয়দের অবশ্যই ব্রিটিশ বিরোধী আন্দোলন করা উচিত, তবে সেটি নিরস্ত্রভাবে হয়। এরপর আমরা আলোচনা করব গগনেন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্যঙ্গচিত্র সম্পর্কে। দেখো, এই গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্যতম সদস্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনিও কিন্তু সেই সময় এক বিখ্যাত চিত্রশিল্পী এবং কার্টুন অঙ্কনকারী হিসেবে বিশেষ পরিচিত ছিলেন। তিনি তার বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ ও স্বদেশ প্রেম জাগিয়ে তোলেন।
তিনি তার এই ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমেই ভারতের আমাদের ভারতের যে ঔপনিবেশিক শাসন তার তীব্র নিন্দা করেছেন। এছাড়াও সেই সময় আমাদের ভারতে অর্থাৎ আমাদের বাংলাতে একদল মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু আমাদের বাঙালি কালচারকে ভুলে গিয়ে তারা প্রায় ওই ইউরোপীয় অনুকরণে অভ্যস্ত হয়ে পড়ে। তাদের তীব্র নিন্দা করেছেন, অর্থাৎ তাদেরকে তীব্র ব্যঙ্গ করেছেন তার ব্যঙ্গচিত্রগুলির মধ্যে দিয়ে। এর মধ্যে অন্যতম ছিল বিরূপ বস্ত্র, নয়া হুল্লোড় এবং অদ্ভুত লোক। এছাড়াও সেই সময় গগনেন্দ্রনাথ ঠাকুর, প্রবাসী, এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন এই ব্যঙ্গচিত্র অঙ্কন করে দেখিয়েছেন যে আগে বললাম কিভাবে একদল বাঙালি মধ্যবিত্ত শ্রেণী আমাদের বাংলার কালচার ভুলে গিয়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ইউরোপীয় কালচারকে অনুকরণ করে। তবুও তারা কিন্তু সাহেব বলে পরিচিত হন না, তারা কিন্তু বাবু বলেই পরিচিত হয়েছিলেন। এছাড়াও তিনি খল ব্রাহ্মণ চিত্রটিতে দেখিয়েছেন যে কিভাবে একটি জৈনিক ব্রাহ্মণ ধর্মের অনুকরণ বাদ দিয়ে কিভাবে মদ, মাংস এবং মহিলায় আসক্ত হয়ে পড়েছেন। এভাবেই বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে গগনেন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ ও স্বদেশ প্রেমের আদর্শ তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমাদের চতুর্থ অধ্যায়ের যে টপিকগুলো তোমাদের আসার মতো সেগুলি আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এরপর আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে এইবার 2025-এ কী কী আসবে, 4 নম্বরের 8 নম্বরে কী কী প্রশ্ন আসবে তার উপরে আমি তোমাদের সাথে আলোচনা করব।